কাকভোর আলো তখনও ফুটেনি, আকাশে গাঢ় নীল অন্ধকারের সাথে মিলেমিশে আছে ভোরের হালকা ধূসর আভা। চারপাশ এতটাই নিস্তব্ধ যে নিজের শ্বাসপ্রশ্বাসের শব্দই যেন স্পষ্ট শোনা যায়। দূরে কোথাও এক দুটি কাকের কর্কশ ডাক এই নীরবতাকে আরও ভারী করে তুলছে। জঙ্গলের ভেতর সরু মাটির পথ বেয়ে এগিয়ে আসে এক যুবক। তার বুটের তলায় শুকনো পাতা আর ডালের খসখসে শব্দ ভোরের বাতাসে ছড়িয়ে পড়ছে। চারপাশে বিশাল গাছগুলো শাখা প্রশাখা মিলে যেন আকাশ ঢেকে রেখেছে, ফলে চাঁদের ম্লান আলোও নিচে এসে পৌঁছায় না। বাতাসে মাটির স্যাঁতস্যাঁতে গন্ধের সাথে মিশে আছে পুরনো কাঠের গন্ধ, যা সময়ের ভারে আরও গাঢ় হয়েছে। পথ শেষ হয়ে আসে এক পুরনো বাড়ির সামনে। বাড়িটি শ্যাওলায় ঢাকা, দেয়ালে ফাটল, জানালার কাঠ পচে গেছে। দরজাটি আধখোলা, আর ভেতর থেকে আসছে এক অদ্ভুত ঠান্ডা হাওয়া, যা কাকভোরের গরম আধারের ভেতরেও শরীর কাঁপিয়ে দেয়। আশেপাশে ঘন জঙ্গল এমনভাবে ঘিরে রেখেছে যে মনে হয় এই বাড়ি বহু বছর ধরে সময়ের বাইরে পড়ে আছে, কারো পদচারণা এখানে আর শোনা যায়নি আজ পর্যন্ত। দরজার ফাঁক দিয়ে এক ঝলক ভেতরে তাকায় সে। অন্ধকারে ধুলো জমে আছে মোটা স্তরে, মেঝের উপরে ভোরের নরম কুয়াশা যেন পাতলা চাদরের মতো বিছানো। দেওয়ালের পুরনো পলেস্তারা খসে পড়ে ইট বেরিয়ে এসেছে, আর ছাদের কোণে ঝুলছে কালো মাকড়সার জাল। ভেতরে পা দিতেই কাঠের মেঝে করমর শব্দ তোলে, যেন বহু বছর পর কারো উপস্থিতি টের পেয়ে প্রতিবাদ করছে। বাতাসে পুরনো কাগজের গন্ধের সাথে মিশে আছে এক অজানা, বাসি গন্ধ, যা মেরুদণ্ড বেয়ে শীতলতা ছড়িয়ে দেয়। ঘরের এক পাশে ভাঙা টেবিলের উপর ছড়িয়ে আছে কিছু হলদেটে কাগজ, যেন সময় তাদের রং চুরি করে নিয়েছে। অন্য কোণে রয়েছে একটি দুলুনিযুক্ত পুরনো কাঠের চেয়ার, যা হালকা বাতাসে অদ্ভুতভাবে কেঁপে ওঠে। বাইরে কাকের ডাক আরও জোরে শোনা যায়, আর জঙ্গলের গভীরে কোনো এক অচেনা প্রাণীর চিৎকার হঠাৎ নীরবতা ভেঙে দেয়। সে ধীরে ধীরে সিঁড়ির দিকে পা বাড়ায়। প্রতিটি ধাপে যেন অদৃশ্য চোখ তার দিকে তাকিয়ে আছে। উপরের তলায় পা রাখতেই নাজনীনের শরীর ভার হয়ে এলো। ডান দিকের ঘরটার দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বাতাসে ছড়িয়ে পড়ল এক শ্বাসরুদ্ধকর গাগুলানো গন্ধ, যেন বহুদিনের পুরনো রক্ত আর পচন একসাথে মিশে গেছে। মেঝেতে পড়ে আছে এক বিকৃত লাশ, গ্রীষ্মের গরমে যার চামড়া কালচে হয়ে গেছে, ফেটে ফেটে বেরিয়ে এসেছে। চোখের ওতো দুটো ফাঁকা, শুকনো রক্তের দাগ নেমে গেছে গালের দিকে। বুকের মাঝখান থেকে গভীরভাবে রা হয়েছে, হাড় ভেঙে চিরে ভেতরের কালচে লাল জমাট বাঁধা তো স্পষ্ট দেখা যাচ্ছে। পোকামাকড় ভিড় করে আছে ক্ষতের ভেতরে, বুনবুন শব্দে ঘর ভরে যাচ্ছে। লাশের গায়ে কালো, ছেঁড়া শার্ট এখন তে শক্ত হয়ে চামড়ার সাথে লেপ্টে আছে। পাশে মেঝেতে ছড়িয়ে আছে তিনজন ছেলের অঙ্গহীন দেহাব, শেষ, কারো হাত নেই, কারো পা কেটে নেওয়া হয়েছে, আর কারো মুখ এতটাই থেতলানো যে চেনার উপায় নেই। তাদের গায়ের কাপড় ছিঁড়ে গেছে, শরীরের কোথাও কোথাও গভীর নখের আঁচড়ের মতো দাগ, যা স্বাভাবিক কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। ঘরের এক কোণে দেয়ালের সাথে শুকিয়ে যাওয়া তের ছোপে অস্পষ্ট কিছু হাতের ছাপ দেখা যায়, যেন মৃত্যুর আগে তারা মরিয়া হয়ে পালাতে চেয়েছিল, কিন্তু পারেনি। নাজনীন হঠাৎ বুকের বাপাশে হাত রেখে হাঁটু মুড়ে বসে পড়ল নিচে। নিজের যেন বিশ্বাস হচ্ছে এসব। এলিপসেস। ভোরের পাখিগুলো কিরচিরমিচির শব্দ করে জানান দিচ্ছে সকাল হয়েছে। চৌধুরী বাড়ির মানুষজন কাজে লেগে গেছেন। কাল গায়ে হলুদ, আর গায়ে হলুদ যেহেতু বাড়িতেই হবে তাই বাগানের সাইড পরিষ্কার করার জন্য লোক আনা হয়েছে এই সকালেই। এত বড় বাগান পরিষ্কার করতে পুরো দিন লেগে যাবে। বড় বড় গাছগুলোও ছাড়তে হবে। বড় পাতিলে রান্না করা হচ্ছে। আত্মীয়দের ছোট ছোট বাচ্চাগুলো বাড়ি জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। সকাল সকাল শুরু হয়েছে হইচই। নিশা আড়মোড় ভেঙে ঘর থেকে বেরিয়ে দেখল ড্রয়িং রুমে একটা বাচ্চা লাইটার নিয়ে খেলছে। আশেপাশে এত মানুষ তবুও কারোর খেয়াল নেই সেদিকে। নিশা তাড়াতাড়ি নিচে নেমে এলো। বাচ্চাটার হাত থেকে লাইটার নিয়ে আদুরে কণ্ঠে বলল, এটা তোমায় কে দিয়েছে বাবু? বাচ্চাটার বয়স হয়তো 4-5 হবে। সে কুটুর কুটুর চোখে নিশার ঘুম জড়ানো বদন পানে তাকিয়ে বলল, এটা আমি পেয়েছি। কোথায় পেয়েছ? আমি তো জানি না। নিশা ঠোঁট উল্টে সোফায় বসল বাচ্চাটার পাশে। পিঠ সমান এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, এসব নিয়ে কখনো খেলবে না কেমন? তোমার নাম কি বাবু? বাচ্চাটা নিশার শরীর ঘেঁষে বসল। নিশা পিটপিট করে বাচ্চাটার দিকে তাকিয়ে হেসে ফেলল। বাচ্চাটা আদুরে কণ্ঠে বলল, আমার নাম নাফিস। আমার ছোট ভাই নাফিস।
পাশ থেকে একটা অচেনা ছেলে এসে নিশার সামনে দাঁড়াল। নিশা চোখ তুলে ঘাড় উঁচু করে ছেলেটার দিকে তাকাল। কেমন যেন চেনা চেনা মনে হল। সে কপাল কুঁচকে বলল, আপনি কে? ছেলেটা হেসে ফেলল। নিশার সামনে বরাবর সোফায় বসে ঠোঁট টিপে বলল, বিহারের কাজিন আমি। তোমাকে অনেকবার ঢাকায় দেখেছি বৃষ্টির সাথে। নিশা আশ্চর্য হয়ে বলে, আপনি বিহার ভাইয়ের কাজিন? জি, কালকে রাতে ওদের সাথেই এসেছি। নিশা মাথা ঝাঁকিয়ে বলল, মাফ করবেন, আমি চিনতে পারিনি। হয়তো আগে আমাদের কখনো কথা হয়নি। হাসিব মুচকি হেসে বলল, হয়তো। তলার বা সাইডের কোনার ঘরের দরজার সামনে বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে স্বার্থ। পাশেই আদাল দাঁড়ানো, তার দৃষ্টি ছাদের সিঁড়ির দিকে। জয়া ও মাহি কি নিয়ে যেন ফিসফিস করছে। জয়া মাহিকে নিয়ে উপরে উঠে গেল। আদাল সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে নিচে তাকাল। এত মানুষ যে তার নিচে যেতেই ইচ্ছে করছে না। উপরের প্রত্যেকটা ওয়াশরুমে মানুষ। হাত মুখও ধুতে হবে, আর যেই গরম পড়েছে গোসল করা গেলে ভালো হতো। আদাল স্বার্থর শান্ত দৃষ্টি দেখে আবার নিশার দিকে তাকাল। জ্বলছে নাকি স্বার্থ ভাই? স্বার্থ ঠোঁট কামড়ে মাথার চুলগুলো পেছনে ঠেলে দিয়ে সিঁড়ির দিকে হাঁটা ধরল। আদালও পিছু নিল তার। নিশা আত্মীয় ভেবেই টুকটাক কথা বলছিল হাসিবের সাথে। স্বার্থ ড্রয়িং রুমে এসেই নিশার পাশে বসে পড়ল। নিশা স্বার্থর শান্ত মুখশ্রী দেখে বলে, এত সকালে উঠলে যে? স্বার্থ হাসিবের দিকে একবার তাকিয়ে নিশাকে বলল, সমস্যা হলো? সমস্যা কেন হবে? হতেই পারে, চারপাশে এত নতুন মানুষ। নিশা ফুঁসে উঠল। আশেপাশে চোখ বুলিয়ে দাঁত কটমট করে বলল, সব সময় বেশি বুঝো তুমি। স্বার্থর শুধু দাঁতের ঘর্ষণের শব্দ শোনা গেল। নিশার পাশ থেকে উঠে সে বাড়ির বাইরের দিকে হাঁটা ধরল। আদাল আগেই বাইরে চলে গেছে। নিশা হাসিবের সামনে লজ্জিত বোধ করল একটু। অস্বস্তি নিয়ে উঠে দাঁড়াল সে। হাসিব শান্ত চোখে সবটা দেখল। নিশাকে অস্বস্তি বোধ করতে দেখে সে বলল, প্লিজ বিব্রত হবেন না। নিশা শুধু ঠোঁটের কোণে হালকা হাসি টেনে কোনোরকম সেখান থেকে উপরে চলে গেল। স্বার্থ সবটা সময় মানুষের সামনে, রাস্তায় যেখানে সেখানে এমন বাজে পরিস্থিতি ক্রিয়েট করে, যেটা নিশার জন্য সত্যি লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। এলিপসেস। সকালের আলো পুরোপুরি ঢুকেনি ঘরে। পর্দা টানা, ভেতরে হালকা অন্ধকার। অর্ণ বিছানার পাশে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলছে, ডান হাতের কাপড়ে জমাট রক্ত। কেটে যাওয়া অংশটা বেশ গভীর, কিন্তু সে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে, যেন ব্যথা তার কাছে কোনো ব্যাপারই নয়। পেছনে থেকে কায়নাত ঢুকে পড়ল, চোখ পড়তেই রক্তমাখা হাতের দিকে ভ্রু কুঁচকে গেল। হাতে কি হয়েছে আপনার? অর্ণ মাথা ঘুরিয়ে একবার তাকাল, চোখে গম্ভীর ঠান্ডা দৃষ্টি, তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল, কিছু না মানে, আমি দেখতে পাচ্ছি আপনার হাতে গভীর ক্ষত। তোমার সমস্যা কোথায়? কায়নাত হতভম্ব, কিন্তু থামল না। সমস্যা? আপনার হাত দিয়ে রক্ত ঝরছে, এটা কি আমার দেখার কথা না? অর্ণ মৃদু নিঃশ্বাস ফেলল, হাতের ক্ষত থেকে দৃষ্টি না সরিয়েই উত্তর দিল, এটা আমার হাত, আমার রক্ত। সামলে নেব। বের হও ঘর থেকে। সে আলমারি থেকে ব্যান্ডেজ বের করল, এক হাতে ঠিকভাবে বাঁধা সম্ভব না। কায়নাত এগিয়ে আসতেই অর্ণ তীক্ষ্ণ স্বরে বলল, দূরে থাকো। ঘরের ভেতরে মুহূর্তের জন্য নীরবতা নেমে এল, শুধু তাদের চোখের লড়াই আর ব্যথা লুকানোর এক অদৃশ্য চেষ্টা বাতাসে ভাসতে থাকল। অর্ণ এক হাতে ব্যান্ডেজ ধরল, কিন্তু ক্ষতের ব্যথা এত তীব্র যে হাত কেঁপে উঠল। দুবার চেষ্টা করেও ঠিকমতো পেঁচাতে পারল না। ঠোঁট চেপে গভীর শ্বাস নিল, তবু ব্যথা চেপে রাখা যাচ্ছিল না। পাশে দাঁড়ানো কায়নাত এগিয়ে এলো। তার চোখে বিরক্তি আর উদ্বেগ মিশে আছে। দিন আমি করে দিচ্ছি। অর্ণ তৎক্ষণাৎ গম্ভীর গলায় বলল, তুমি দূরে থাকো। কায়নাত দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আপনি নিজে করতে পারছেন না, আর রক্ত পড়ছে, আমি দেখেও কিছু করব না? অর্ণ এবার রাগে গলা উঁচু করল, তুমি কি আমার কথা বুঝতে পারো না? দরকার নেই বলেছি তো। কায়নাত অর্ণর পাশে বসে শান্ত কণ্ঠে বলল, আমার কষ্টে আপনার বুকে ব্যথা না উঠলেও আপনার ক্ষতে আমার ব্যথা হয়। আপনি আমায় না মানলেও আমি আপনাকে ঠিকই আমার স্বামী বলে মানি। এখন বলুন, আমি আমার স্বামীর কষ্ট কি করে সহ্য করি? সে জোর করে অর্ণের হাত নিজের কাছে টেনে নিল। অর্ণ বিরক্তি নিয়ে তাকাল, কিন্তু হাত আর সরাল না, শুধু দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করল। কায়নাত ধীরে ধীরে ব্যান্ডেজ পেঁচাতে লাগল, যেন ক্ষতের চারপাশে যত্নের চাদর মুড়ে দিচ্ছে। শেষ করে গিট বাঁধল, তারপর হাত ছেড়ে দিল।
হয়ে গেছে। ঘরে নীরবতা নেমে এলো। অর্ণর চোখের গভীরে এক মুহূর্তের জন্য সেই কথার প্রতিধ্বনি বাজতে থাকল। কায়নাত ওয়াশরুমে ঢুকল। অর্ণ নিজের ক্ষত হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নাক মুখ কুচকে বিড়বিড় করে কি যেন বলল। সকালে খাবার হতেই সবাইকে ডেকে গেছেন আতিয়া বেগম। বাড়ি সাজানোর জন্য লোক এসেছে। তারা কাজেও লেগে গেছেন। কয়েকজন বটতলার মাঠ পরিষ্কার করতে গেছেন। কায়নাত রান্না ঘর থেকে সবকিছু নিয়ে টেবিলে রাখছে। অর্ণ চুপচাপ গম্ভীর মুখে বসে আছে চেয়ারে। সবাইকে খাবার দেওয়ার পর কায়নাত অর্ণকে একটা ছোট চামচ এনে দিয়ে বলল, এটা দিয়ে খান। গা ঝালানো একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অর্ণ চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়াল। বলল, খাবো না। বেহরুজ বেগম কায়নাতের হাতে খাবারের প্লেট দিয়ে বললেন, ঘরে নিয়ে যাও, এখানে অনেক মানুষ আছে বলে হয়তো খেলো না। কায়নাত প্লেট নিয়ে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে এলো। লাট সাহেবের ঢং তার আর ভালো লাগছে না। দরজা চাপানো থাকায় আর নক করল না সে। ঘরে ঢুকে দেখল অর্ণ আধশোয়া হয়ে বিছানায় বসে আছে। মুখশ্রী ভীষণ গম্ভীর। কায়নাতকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অর্ণ কপাল কুচকাল। গম্ভীর, খড়খড়ে কণ্ঠে বলল, কি চাই? কায়নাত দাঁত চেপে খাবারের প্লেট বিছানার উপর রেখে বলল, আপনার মাথা খেতে চাই। খাওয়ার আর বাকি আছে? মাথা তো আগেই খেয়ে নিয়েছ। কায়নাত আশ্চর্য হয়ে বলল, আপনার মাথা খেয়েছি আমি? এই আপনি কি আমায় অপমান করছেন? অর্ণ দীর্ঘশ্বাস ফেলল। কায়নাত বিছানায় পা উঠিয়ে বসে শাড়ি হালকা উঠিয়ে গুটিয়ে বসল। ভাত মাখিয়ে আর চোখে অর্ণর গম্ভীর বদনখানা দেখে বলল, কায়নাতের হাতে খেতে চাচ্ছে তার জামাই, এটা বললেই তো হতো। কায়নাত কি আর মানা করত? অর্ণ দাঁত কটমট করে বলল, বেশি পেকেছ তুমি। পাকব না। বিয়ে হয়েছে কয়েকদিন পর বাচ্চা কাচ্চা হবে। এখন ছোট সেজে থাকলে চলে? অর্ণ সোজা হয়ে বসল। তীক্ষ্ণ চোখে কায়নাতের দুষ্টু বদন দেখে ভারী কণ্ঠে বলল, আপনি বড় হয়েছেন ম্যাডাম, আমাকে দেখে কি আপনার ছোট মনে হচ্ছে? মনে তো হচ্ছে তাই। জামাই আমার ভীষণ চালাক। কানের কাছে এত জামাই জামাই করছো কেন? হোয়াট শয়ুর প্রবলেম? ননসেন্স। অর্ণ রেগে শুধায় এহেন বাক্য। কায়নাত ভেতরে ভেতরে ভয় পেলেও বাইরে সাহস রেখে শুধায়, আমি আপনার বিয়ে করা বউ, সেই ক্ষেত্রে আপনাকে আমি জামাই ডাকতেই পারি। এটা আমার অধিকার। আমি কি একবারও বলেছি তোমাকে আমি বউ হিসেবে মানি? সব কথা মুখে বলতে হবে কেন? আপনার মনে যে আমাকে নিয়ে লাড্ডু ফুটে সে কথা আমি জানি। আমার সামনে ভণ্ডামি করবেন না একদম। অর্ণ রেগে কিছু বলার জন্য মুখ খুললেই কায়নাত মুখে খাবার তুলে দিয়ে বলল, জানি বউ বলে মানেন না, 1000 বার বলতে হয়। থেমে আবার ভাত মাখাতে মাখাতে বলল, বউ না মানলেও অন্তত একটু ভালো ব্যবহার তো করতে পারেন। আপনি তো মানুষ, পাথর নন। আপনি না মানলেও তো এটা সত্যি আমি আপনার পাঁজর দিয়েই তৈরি। কায়নাত আরেক লোকমা ভাত অর্ণর মুখের সামনে ধরে বলল, যে পুরুষ নিজের অর্ধাঙ্গিনীকে কষ্ট দেয়, সেই লোককে পুরুষ নয় বরং কাপুরুষ হিসেবে গণ্য করা হয়। অর্ণ খাবার মুখে নিয়ে বলল, আপনাকে যা ভেবেছিলাম ঠিক তার উল্টো। মানে? অর্ণ কথা বলল না। কায়নাত চুপচাপ যত্ন করে খাইয়ে দিল তাকে। বউয়ের মর্যাদা না পেলেও বউয়ের সব কর্তব্য তো পালন করতে পারছে। এতেই যেন মনের কোণে সুখের সাগর বইছে। অর্ণকে খাইয়ে দিয়ে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে ভালো করে মাথায় কাপড় টানল। এটো প্লেট নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। অর্ণ দরজার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল খানিকক্ষণ। এলিপসেস। বটতলার মাঠে এসেছেন মাশফিক চৌধুরী। বটগাছের নিচে দুই ছেলে প্রেম ও আদালকে নিয়ে জরুরি বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তবে দৃষ্টি ছিল যারা কাজ করছেন তাদের দিকেই। প্রেম খানিকক্ষণ চুপ থেকে অধৈর্য হয়ে বলল, লাস্ট বার বলছি, তোমরা কি আমাকে বিয়ে দিবে নাকি আমি মেয়ে তুলে আনব বাড়িতে? এহেন সময় ছেলের এহেন বাক্য শুনে মাশফিক চৌধুরী হতভম্ব হলেন। অবাক কণ্ঠে বললেন, কি বললে? বলেছি আমাকে কি বিয়ে দিবে না? তোমার বড় ছেলে না হয় রসহীন মানুষ তাই বলে আমিও? আমাকে দেখেছ তোমার আগে আমার মাথার চুল পেকে যাচ্ছে। তুমি বলো বুড়ো হয়ে গেলে কে আমাকে মেয়ে দিবে? আদাল ঠোঁট টিপে হাসি আটকাবার চেষ্টায়। মাশফিক চৌধুরী বিরক্ত হলেন ছেলের কথায়। দিন দিন 4টা ছেলেই বজ্জাতের হাড্ডি হচ্ছে। বাপের সামনে বিয়ের কথা বলতে এদের একটুও শরম লজ্জা করে না। তিনি বিরক্ত হয়ে বললেন, কোন মেয়ে তোমার মতো বজ্জাত ছেলেকে মেয়ে দিবে শুনি? প্রেম হঠাৎ সোজা হয়ে দাঁড়াল। পরনের শার্টের হাতা গুটিয়ে বলল, তোমার বড় ভাইয়ের বড় মেয়েটাকে আমার পছন্দ। মানে, জানি একটু ফাজিল কিন্তু আমি মানিয়ে নিব। তুমি আজই দাদার সাথে কথা বলবে এই বিষয়ে।
মাশফিক চৌধুরী যেন আকাশ থেকে পড়লেন। নিধিকে প্রেমের পছন্দ? কি বলছো তুমি? নিধির কথা বলতে চাইছ? হ্যাঁ, ওর কথাই বলছি। মাশফিক চৌধুরী যেন কথা বলতেই ভুলে গেলেন। প্রেম বাবার নীরবতা দেখে মুখ কুঁচকাল। তুমি বলবে নাকি আমি দাদাকে বলবো? তুমি গিয়ে বলো, আমি বলতে পারবো না। বাবার কথা শুনে প্রেম হতাশ কণ্ঠে বলল, ভাইয়া বিয়ে করতে চায়নি তবুও জোর করে দিয়েছিলে বাবা। বললাম তো, তোমার দাদা রাজি থাকলে বিয়েটা দিয়ে দিব। প্রেম আর কোনো কথা বলল না। দাদার সাথে বিয়ে নিয়ে কথা বলা আদৌ সম্ভব? মহাজালায় ফেঁসে গেছে বেচারা। একদিকে নিধি ঠিক মতো কথা বলে না, অন্যদিকে কেউ তার বিয়ের কথা বলে না। মহাযন্ত্রণা। খানিকক্ষণ পর নাজনীন মাথায় ছাতা ধরে মাঠ পেরিয়ে বটগাছতলায় এলো। গায়ের সাদা পাঞ্জাবি প্রায় ভিজে এসেছে। সে আসতেই মাশফিক চৌধুরী বললেন, এত গরমের মধ্যে আবার আসলে কেন? নাজনীন মুচকি হাসল। সেই হাসি বেশ দারুণ। চাচা, অনেক গরম পড়েছে, আপনি বরং ওদের নিয়ে বাড়িতে যান। অনেকক্ষণ তো থাকলেন, পরে আপনি অসুস্থ হয়ে যাবেন। অসুস্থ হব কেন? ছেলের বিয়ে বলে কথা, এইটুকুতেই অসুস্থ হলে চলবে? ঠিক আছে, আপনি যান, প্রেম আর আদাল না হয় থাকুক। আদাল আর প্রেমও তাই বলল। মাশফিক চৌধুরী রাজি হয়ে ছাতা মাথায় হাঁটা ধরলেন বাড়ির পথে। বিশাল মাঠে লোকগুলো এই গরমেও কত কষ্ট করে কাজ করছেন। নাজনীন সবার জন্য ঠান্ডার ব্যবস্থা করেছে বলে একটু স্বস্তি হয়েছে, না হলে খবর ছিল সবার। এলিপসেস। গ্রামের এক প্রান্তে, যেখানে মানুষের পায়ের শব্দ বছরের পর বছর শোনা যায় না, সেখানে দাঁড়িয়ে আছে এক পুরনো দোতলা বাড়ি। লোহার তৈরি মেইন গেট, রং উঠে গেছে, মরিচা ধরেছে, কিন্তু এখনও যেন এক অদৃশ্য ক্ষমতার চিহ্ন বহন করে। গেটের সামনে দাঁড়িয়ে কয়েকজন লম্বা কালো পোশাক পরা মানুষ, নীরব, চোখে রুক্ষ দৃষ্টি। ভেতরে পা রাখলেই বোঝা যায়, এ বাড়ির সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত, ভয়ঙ্কর রহস্য। দেয়ালে ফিকে হয়ে যাওয়া দামি পেইন্টিং, পুরনো ঝাড়বাতি, যেগুলো থেকে ধুলো ঝরে পড়ছে। করিডোরের শেষে বড় একটা কক্ষ, সেই কক্ষেই আছে ভেরেস্কো হার্ডিয়ান। সে হালকা আলোকিত ঘরে অর্ধনগ্ন অবস্থায় বসে আছে বড় চামড়ার সোফায়, পাশে আছে তার খেলার পুতুল, পড়শি। মেয়েটিও অর্ধনগ্ন, তার গায়ে পাতলা সাদা শিফনের কাপড়, যা প্রায় স্বচ্ছ। জনের শরীর একে অপরের গায়ে জড়ানো, ভেরেস্কোর হাতে আধা খালি ওয়াইনের গ্লাস। তাদের হাসি, দৃষ্টি, সবকিছুতেই এক ধরনের নোংরা ক্ষমতার দাপট। পড়শি ভেরেস্কোর গলা জড়িয়ে ধরে বলে, তোমাকে আমি কি বলেছিলাম আর তুমি কি শুরু করেছ হানি? ভেরেস্কো সিগারেট ধরালো। ঠোঁটে সিগারেট রেখে কেমন করে যেন অদ্ভুতভাবে হাসল। পড়শির শরীরে নোংরা স্পর্শ একে বলল, কেন করছি সেটা খুব ভালো করেই জানো তুমি। ঠিক তখনই করিডোরে ভারী পায়ের শব্দ প্রতিধ্বনিত হয়। কালো পোশাকধারী লোকেরা সোজা হয়ে দাঁড়ায়। দরজায় এসে দাঁড়ায় কেউ, অর্ণ চৌধুরী। চোখে তীব্র দৃষ্টি, মুখে একফোঁটা আবেগ নেই। তার গায়ে সাদা শার্টের হাতা ভাঁজ করা, ঠোঁটে ঠান্ডা কণ্ঠের প্রস্তুতি। ভেরেস্কো অবাক হয়ে তাকায়, ঠোঁটের কোণে ধীর হাসি ফুটিয়ে বলে, ওহ, চৌধুরী সাহেব, এই সময়ে এখানে? নাকি আমন্ত্রণ ছাড়াই এসেছেন? অর্ণের চোখ এক মুহূর্তও পড়শির দিকে যায় না। গম্ভীর গলায় সে বলে, ভেরেস্কো, আমি এসেছি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে, কিন্তু মনে হচ্ছে, তুমি ব্যস্ত আছো। পড়শি লজ্জা নয়, বরং চ্যালেঞ্জের হাসি হেসে সোফায় হেলান দিয়ে বসে থাকে। ভেরেস্কো হালকা হেসে বলে, ব্যস্ততা তো সাময়িক, কিন্তু তুমি কেন যেন আজ খুবই অস্বস্তি নিয়ে এসেছ, চৌধুরী বাবু? ঘরের ভেতর বাতাস যেন জমে ওঠে। বাইরে গেটের লোকেরা সতর্ক দাঁড়িয়ে থাকে, আর ভেতরে দুই পুরুষের চোখে চোখ পড়ে, যেন এই মুহূর্তেই কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। পড়শির গায়ে জড়ানো শিফনের কাপড়ও বোধহয় শরীর থেকে খুলে গেছে। অর্ণ এবং ভেরেস্কো সোফায় মুখোমুখি হয়ে বসে আছে। একজনের চোখে হিংস্রতা, আরেকজনের চোখে ছিনিয়ে পাওয়ার নেশা। অর্ণ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, কি চাইছ তুমি? ভেরেস্কো ঠোঁট কামড়ে হাসল। ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ঘাড়েই পড়ে আছে। সে চুলগুলো মাথার পেছনে ঠেলে দিয়ে গাইলিয়ে দিল সোফায়। চোখ বন্ধ করে ঠোঁটের কোণায় বাঁকা হাসি টেনে বলল, গায়ে ধূসর রঙের শাড়ি, চোখে চিকন কাজল, হাতে স্বর্ণের চুড়ি আর মুখে ছিল জানকারার মতো ধারালো নেশামো হাসি। আর ওই হাসিটাই চাই। অর্ণর ঠোঁটের কোণায় অদ্ভুত হাসি। নোংরা জিনিসের উপর নজর দিয়েছিলে সে না হয় মানলাম, কিন্তু তাই বলে একদম কলিজায় হাত ঢুকিয়ে দিবে? তোমার কলিজা ছি রে খাওয়ার খুব ইচ্ছে আমার, জানো না?
আমার কলিজায় হাত দিলে তোমার কি হবে সেটা জানো নিশ্চয়ই। ভেরেস্কো হঠাৎ চোখ খুলে অর্ণর দিকে সোজা তাকাল। আমার কি হবে সেটা আমি জানি। অর্ণ সিগারেটের ছাই অ্যাশট্রেতে চাপা দিয়ে ধীরে ধীরে সামনে ঝুকল। কণ্ঠটা ঠান্ডা, কিন্তু প্রতিটি শব্দে চাপা হুমকি। তুমি হয়তো ভাবছ কায়নাতকে ছুতে পারবে, কিন্তু একটা কথা মনে রাখো ভেরেস্কো, সে আমার না মানা বউ হলেও তার দিকে কেউ হাত বাড়ালে সেই হাত আমি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে পিছুপা হব না। পড়শি হেসে উঠল, সেই হাসিতে অবমাননা আর চ্যালেঞ্জ মিশে আছে। ওহ, তাহলে বউকে বউ না মানলেও নিজের জিনিসে অধিকারবোধ আছে? মজার মানুষ তুমি, অর্ণ। অর্ণ পড়শির দিকে একবারও তাকালো না, চোখ আটকে রইল ভেরেস্কোর ওপর। আমার ব্যাপারটা মজার না, ভেরেস্কো, ভয়ঙ্কর। তুমি ভুলে যাচ্ছ, এই খেলা তুমি আমার মাঠে খেলছ না, আমার নিয়মে খেলছ। ভেরেস্কো গ্লাস থেকে শেষ চুমুক খেল, তারপর ধীরে গ্লাসটা টেবিলে রাখল। ঠোঁটে সেই পরিচিত হিংস্র হাসি। আর যদি আমি তোমার নিয়ম ভেঙে দিই? অর্ণ এবার হালকা ঝুঁকে তার কানে ফিসফিস করে বলল, তাহলে আমি তোমার শ্বাস নেওয়ার নিয়মটাই ভেঙে দেব। পড়শি কিছু বলতে গিয়েও থেমে গেল, দুই পুরুষের চোখের লড়াইয়ে তার শরীরেও কেমন ঠান্ডা স্রোত বয়ে গেল। অর্ণ ধীরে ধীরে উঠে দাঁড়াল, সোজা হয়ে দাঁড়িয়ে গায়ের শার্টের হাতা ঠিক করল। আমি এসেছিলাম সতর্ক করতে, এরপর যদি আমার বউয়ের নাম তোমার মুখে আসে, তখন আর কথা বলতে আসব না। কি করতে আসব জানো তো? বিকেল বেলা চারপাশটা একটু শান্ত হয়েছে। রোদের তাপ কমে এসেছে। বটতলার সরু পথ ধরে হেঁটে আসছে সুঠাম দেহের এক পুরুষ। গায়ের শার্ট লেগে আছে দেহে। খটখট শব্দ করে এগিয়ে আসছে চৌধুরী বাড়ির নিকট। একবার আর চোখে বটতলার দিকে তাকিয়ে দেখল হাসান ভাই সাথে দাদার কিছু আত্মীয় মিলে আলাপ আলোচনায় ব্যস্ত। অর্ণ দৃষ্টি সরিয়ে হাঁটা ধরল বাড়িতে। বাড়িতে ঢুকতেই চৌধুরী বাড়ির পেছনে পুকুরের পাড় থেকে নিষাদের গলার শব্দ ভেসে এল। অর্ণ কপালে গভীর ভাঁজ ফেলে এগিয়ে যেতে চাইলেও গেল না। পকেট থেকে ফোন বের করে নিশার নাম্বারে কল লাগাল। খানিকক্ষণ পর নিশা কল রিসিভ করতেই অর্ণ শুধায়, কোথায় তুই? পুকুরে এসেছি ভাইয়া। কে কে আছে ওখানে? কায়নাত, নিধি আপু আর তোমার দুইটা কাজিন। পুকুরে কোনো মেয়ে নেমেছে? কায়নাত নেমেছে শুধু। বাড়ির বাচ্চাগুলো খেলার সময় ওর গায়ে বালি ছুঁড়ে দিয়েছিল। অর্ণ কল কেটে এগিয়ে গেল পুকুরের দিকে। তবুও পুকুরের কাছে যাওয়ার আগে আর চোখে দেখে নিল কোনো মেয়ে আসলেই নেমেছে কিনা। কায়নাত পুকুরের সিঁড়িতে নেমে সাবান দিয়ে ডলে ডলে শরীর পরিষ্কার করছে। গায়ের কাতানের গোলাপি শাড়ি দেহে আষ্টেপৃষ্ঠে লেগে আছে। অর্ণ পুকুরের নিকট এগিয়ে এসে নিশার পেছনে দাঁড়াল। তীক্ষ্ণ দৃষ্টি তাক করা কায়নাতের দিকে। কায়নাতের লম্বা চুলগুলো পানিতে ভাসছে। উল্টো ঘুরে দুবার ডুব দিতেই নিশা বলল, ও ভাবিজান, এবার তো উঠে এসো। সেই কখন নেমেছ, সে খেয়াল আছে তোমার? কায়নাত পিছু ঘুরে বলল, আর এক। ব্যাস। অর্ণকে দেখেই মুখের কথা মুখেই রয়ে গেল। অর্ণর ধারালো তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকাতেই খানিক শুকনো ঢোক গিলল সে। নিশা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই অর্ণর গম্ভীর বদন দেখে উঠে দাঁড়াল। তার দেখা দেখি নিধি ও বাকিরাও উঠে দাঁড়াল। নিশা আর চোখে কায়নাতকে দেখে বলল, তুমি এখানে আসলে কেন ভাইয়া? যা এখান থেকে। নিশা নিধিকে ইশারা করতে সবাইকে নিয়ে ওরা প্রস্থান করল। কায়নাত উচ্চস্বরে বলল, এই আমাকে রেখে কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও, আমার হয়ে গেছে। বলতে বলতে কায়নাত সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতে চাইল। অর্ণ সামনে চলে আসায় আর উঠতে পারল না। অর্ণ দাঁত কিরমির করে শুধোয়, বাড়িতে কি ওয়াশরুম নেই? পুকুরে নেমেছ কেন তুমি? কায়নাত ভীতু চোখে অর্ণকে দেখে বলল, বাগানেই বাচ্চারা বালি দিয়ে খেলছিল, সব আমার গায়ে লাগায় ভেবেছি পুকুরেই গোসল করে নিলে ভালো হয়। এসব ফালতু অজুহাত আমাকে দেখাবে না। ভুলে যেও না বাড়িতে অনেক মানুষ আছে। তাদের সামনে ভেজা গায়ে ঘরে যাবে কি করে? কায়নাত মুখ বাঁকিয়ে সিঁড়ির উপরে শুকনো কাপড় দেখিয়ে বলল, আপনার মতো আমার মাথা মোটা নাকি? চোখ দিয়ে দেখুন ওটা কি। অর্ণ দৃষ্টি নত করে সিঁড়িতে রাখল। তারপর চোখ ছোট ছোট করে কায়নাতের মুখ পানে তাকিয়ে গায়ের শার্টের বোতাম খুলতে লাগল। কায়নাত বিস্ময় চোখ বড় বড় করে ফেলল। শার্ট খুলছেন কেন আপনি? অর্ণ শার্ট খুলে ফোন আর মানিব্যাগ ওই শুকনো কাপড়ের উপর রেখে সিঁড়ি বেয়ে পুকুরে নেমে পড়ল। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল কায়নাত। অর্ণ পুকুরে নেমেছে গোসল করতে? কায়নাত পিছু ঘুরে সিঁড়িতে বসে পড়ার সাথে সাথে গলা অবধি পানিতে ঢেকে গেল তার শরীর। সে অর্ণর সাঁতার কাটা দেখে ঠোঁট কামড়ে ধরল। খুক খুক করে কেশে বলল, আপনি সাঁতারও জানেন? অর্ণ কোনো উত্তর দিল না। ফের বলল, এই শুনছেন,
আমাকে সাঁতার শেখাবেন? অর্ণ সিঁড়িতে এসে দাঁড়াল। কায়নাতের মনে হল অর্ণর ভেজা চুলগুলো চোখের সামনে এসে খিলখিলিয়ে হাসছে। পানির ফোঁটাগুলো কপাল বেয়ে ঝর্নার মতো নামছে। বুকের ভেতর দুরুদুরু শুরু হল। লজ্জায় গাল দুটো লাল হয়ে এলো। লজ্জিত নির্লজ্জ দৃষ্টি তবুও ফিরল না স্বামীর থেকে। অর্ণ চুলগুলো মাথার পেছনে ঠেলে দিয়ে হালকা কালচে ঠোঁট চেপে ধরল। কায়নাতের লাজে রাঙা মুখশ্রী দেখে বলল, কি বললে? কায়নাত মিনমিন করে বলল, আমাকে সাঁতার শেখাবেন? অর্ণ নিজের বলিষ্ঠ হাত দিয়ে কায়নাতের শরীর টেনে নিজের কাছে নিয়ে এলো। অস্থিরতায় শ্বাস ঘন হয়ে এলো মেয়েটার। শুকনো ঢোক গিলে অর্ণর খালি বুকে ধাক্কা দিয়ে বলল, না না, শিখব না আমি। আমার গোসল শেষ, আমি ঘরে যাব। তখন পুকুর পাড়ে এলো অর্ণর সম্পর্কে দুইজন চাচি, আতিয়া বেগম, লতা বেগম এবং নুসরাত। তারা পুকুর পাড়ে আসতেই কায়নাত আর অর্ণর ঘনিষ্ঠতা দেখে লজ্জায় দৃষ্টি সরিয়ে নিলেন। আতিয়া বেগম হতভম্ব হয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢাকলেন। নুসরাত মিটিমিটি হাসল। আতিয়া বেগম তারা দিয়ে বললেন, চলো তোমরা, আমরা একটু পর আসি। সবাই তাই করল। একজন চাচি ঠোঁট টিপে হেসে বললেন, বউয়ের বয়স কম হলেও অর্ণর সাথে বেশ মানিয়েছে। লতা বেগম বিরক্তিতে কপাল কুঁচকে রাখলেন। আরেকজন চাচি বললেন, বউটা ভীষণ লক্ষ্মী, মিশুক স্বভাব। আতিয়া বেগম শুধু মুচকি হাসলেন। জন সুখে থাকলেই তার শান্তি। মেয়েটার কপালে একটু সুখ এলে তিনি আর কিছুই চান না। অর্ণ কায়নাতের কোমরে হাত রেখে চোখ ছোট করে বলল, আপনি না সাঁতার শিখবেন? ঘরে গেলে সাঁতার শিখবেন কি করে? কায়নাত লজ্জায় অর্ণর বুকে মুখ লুকাল। আমি সাঁতার শিখব না, ঘরে যাব। অর্ণ কায়নাতের ভেজা লম্বা চুলগুলো ঘাড়ের একপাশে এনে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মিসেস অর্ণ কি লজ্জা পাচ্ছেন? কায়নাত জোর করে ঠেলে অর্ণর থেকে সরে সিঁড়ি বেয়ে উপরে উঠে শুকনো কাপড় ভালো করে গায়ে জড়িয়ে নিল। অর্ণর ফোন, শার্ট আর মানিব্যাগ হাতে তুলে নিয়ে লাজুক চোখে অর্ণর দিকে তাকিয়ে বলল, ঠান্ডা লেগে যাবে, ঘরে চলে আসুন। তাড়াতাড়ি পা চালিয়ে কায়নাত বাড়ির দিকে হাঁটা ধরল। অর্ণ সেদিকে তাকিয়ে চুপচাপ উঠে এলো উপরে। বাড়ির দিকে পা বাড়ানোর আগেই নিশা দৌড়ে একটা সবুজ রঙের টাওয়াল এনে অর্ণর হাতে ধরিয়ে দিল। বলল, তোমার বউয়ের টাওয়াল এটা, গায়ে জড়িয়ে ভেতরে যেতে বলেছে। ইলিপসেস। সন্ধ্যার সময় মাঠে এসেছেন বাড়ির সব পুরুষেরা। কাজ চলছে মাঠে। বড় মাঠের চারপাশে লাইটের ব্যবস্থা করা হয়েছে। হালকা বাতাস চলছে। অর্ণ স্বার্থ আর শেহেরের সাথে বসে আছে একপাশে। চেয়ার আনা হয়েছে। কাজ চলবে অনেক রাত অবধি, তাই ছেলেদের খাওয়ার ব্যবস্থা এখানেই করা হয়েছে। স্বার্থ কিছুক্ষণ ফোন ঘেঁটে অর্ণকে বলল, দেখা করেছিস? অর্ণ মাথা নাড়ায়। শেহের বটতলার দিকে দৃষ্টি রেখে বলে, তোর মতো একটা মানুষ হইবে, সার প্রেমে কেমনে পড়ল ভাই? স্বার্থ কমালে বিরক্তকর তিন ভাঁজ ফেলে বলল, আগে পড়শি ঠিক ছিল। ভেরেস্কোর পাওয়ার, টাকা পয়সা দেখে নষ্ট হয়েছে। বিয়ে ছাড়াই ভেরেস্কোর সাথে লিভিং রিলেশনে আছে। আগে আমি ভাবতাম পড়শির মতো ভালো মেয়ে এই দুনিয়ায় আর একটা নেই। আমিও। অর্ণ চুপচাপ ওদের কথা শুনল। পড়শি আসলেই আগে এমন ছিল না। অর্ণর সাথে রিলেশন থাকাকালীন ওর পোশাক, ব্যবহার, পার্সোনালিটি সবকিছুতেই ছিল ভদ্রতার আভাস। ভেরেস্কোর সাথে পরিচয় হওয়ার পর থেকে শুরু হয়েছে এসব নোস্টামি। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে আকাশ পানে তাকাল। খোলা মাঠের মাঝখানে লণ্ঠনের ক্ষীণ আলোয় চারপাশের মুখগুলো আধো অন্ধকারে ঢাকা। পাশে বসে আছে বাড়ির সব পুরুষেরা, কেউ চুপচাপ, কেউ ধোয়া ছাড়ছে, কেউ বা ফিসফিস করে কথা বলছে, কেউ আবার কাজে লেগে আছে। অর্ণর দৃষ্টি উঠে গেছে আকাশের দিকে। উপরে যেন অসীম কালো চাদরে ছড়িয়ে আছে হাজারো তারা। ঝিকমিক আলোয় আকাশ যেন জীবন্ত, যেন নীরব গল্প শোনাচ্ছে তাকে। মৃদু বাতাসে মাঠের ঘাস হালকা দুলছে, দূরের পুকুরপাড় থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক। অর্ণর গম্ভীর চোখে এক ঝলক ভাবনা খেলে যায়, এই বিশাল আকাশ, এই নির্জনতা, যেন তার মনের গভীরে জমে থাকা হাজার কথা লুকিয়ে রাখছে। প্রেম খানিকটু দূরে দাদার পিছু পিছু ঘুরছে। আজগর চৌধুরী বেশ খানিকক্ষণ ধরে দেখছে প্রেম তার পিছু পিছু ঘুরছে। তিনি এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে দাদুভাই, আমার পিছু পিছু ঘুরছ কেন? প্রেম থমথমে খেয়ে যায়। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আপনি মুরুব্বি মানুষ, অসুস্থ হয়ে গেলে তো আমাকেই দেখতে হবে। আমি ডাক্তার না, আমার কিছু হবে না, আমি এখনো অনেক স্ট্রং। প্রেম জোর করে হাসল।
অসহায় চোখে দূরে আদালের দিকে তাকিয়ে পিছু ঘুরে স্বার্থদের দিকে এগিয়ে গেল। স্বার্থর পাশের চেয়ারে বসতেই স্বার্থ বলল, আমার হবু বাচ্চার বাপ হবু দাদার শ্বশুরকে কি পটাতে ব্যর্থ হল? প্রেম অসহায় কণ্ঠে বলল, তোমরা কেউ আমার হয়ে একটু দাদাকে বলো প্লিজ। অর্ণ ছোট ভাইয়ের অসহায় মুখশ্রী দেখে বলল, বিয়ে করবি তুই, মেয়ে পছন্দ তোর, তাহলে ও কেন কথা বলবে? প্রেম অর্ণর দিকে তাকিয়ে নাক ছিটকে বলল, বেশি ভাব দেখিও না ভাইয়া, তোমার বিয়ে না হলে এতদিনে তুমিও আমার মতো পাগল হয়ে যেতে। ভাগ্যিস গ্রামের মানুষ কট খাইয়ে বিয়ে দিয়ে দিয়েছে। স্বার্থ ভাবুক হয়ে বলল, অপমান করলি নাকি বাহবা দিলি? অপমান করলেও ভাইয়ের গায়ে লাগবে না, ওর কথা বাদ দাও। তুমি বলো, দাদার সাথে কথা বলবে? তুই কি পাগল? তোর হয়ে আমি কথা বলবো কেন? আন্টি না হলে আঙ্কেলকে বল। আব্বুকে বলেছিলাম, আব্বু বলেছে তুমি গিয়ে কথা বলো। আর আন্টি? প্রেম ঠোঁট উল্টে অসহায় মুখ বানিয়ে বলল, আম্মুকে বললে পেন্সিল হিল দিয়ে মুখে বাড়ি মারবে। শেহের শব্দ করে হেসে উঠল। অর্ণর কাঁধে হাত রেখে বলল, তোর ভাগ্যটা দেখেছি স্বর্ণ, তুই বিয়ে করতে চাসনি আর তোকেই জোর করে বিয়ে দেয়া হয়েছে। আর তোর ছোট ভাইয়ের অবস্থা দেখেছিস? প্রেম আহাজারি শুরু করল। বিয়ের বয়স পার হয়ে এক পা কবরে চলে গেল প্রায়। বিয়ে বোধহয় হবে না এই জন্মে। রাত 12টার দিকে অর্ণরা বাড়ি এলো। বাড়ির কিছু মুরব্বি এখনও রয়েছে মাঠে। অর্ণ নিজের ঘরে এসে দেখল ঘরের লাইট বন্ধ। ঘরের লাইট অন করেই বিছানার দিকে তাকিয়ে দেখল কায়নাত মোটা কাঁথা জড়িয়ে মুখ ঢেকে শুয়েছে। অর্ণ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ঘরের লাইট বন্ধ করে পাশে এসে শুতেই কপালে ভাঁজ পড়ল। কায়নাতের গরম শরীরে হাত দিতেই ভাঁজ আরও দৃঢ় হল। কাঁথা সরিয়ে কায়নাতের গলায় হাত রেখে দেখল শরীর তুলনামূলক একটু বেশি গরম। মাথায় লম্বা ভেজা চুলগুলো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে। জ্বরে মুখ লাল হয়ে গেছে। অর্ণ উঠে বসল, হাত দিয়ে কায়নাতের ছোট শরীর টেনে নিজের কাছে নিয়ে এসে কায়নাতের গালে চাপড় মেরে বলল, এই মেয়ে ওঠো। কায়নাত পিটপিট করে চোখ খুলে তাকাল। জ্বরে চোখ জ্বলছে তার। অর্ণ কায়নাতের গালে হাত রেখে বলল, এই মেয়ে ওষুধ খেয়েছ? কায়নাত ঘুমের তালেই না বলল। অর্ণ কায়নাতকে নিজের থেকে ছাড়িয়ে বলল, ছাড়ো, ওষুধ নিয়ে আসছি। কায়নাত শক্ত করে অর্ণর সুঠাম দেহ খানা জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। জোরাল কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপনি জানেন, আমার জীবনে সুখের নাম একটাই, আপনি। বাকি সব হারিয়েছি আমি। মা নেই, বাবা নেই, নিজের বলার মতো কেউ নেই। আমি যদি আপনাকেও হারাই, তাহলে আমার বেঁচে থাকার মানে কি বলুন? আপনি না থাকলে আমি কার কাছে ফিরব? কার বুকে মাথা রেখে বলবো আমাকে ভালোবাসায় মুড়িয়ে রাখুন? অর্ণর শরীর অবশ হয়ে এলো। কায়নাত ঝাপটে জড়িয়ে ধরে রেখেছে দুর্বল শরীর নিয়ে। মনে হচ্ছে অর্ণর বুকের ভেতর ঢুকে যেতে চাচ্ছে, যেন অর্ণ চাইলেও তাকে আলাদা করতে না পারে। অর্ণ কায়নাতকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে ওষুধ খাইয়ে দিল। কায়নাত বিছানায় শুতেই অর্ণ পাশে গিয়ে বসল। কায়নাতের ভেজা চুলগুলো একপাশে সরিয়ে রেখে কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল। গম্ভীর চোখে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। দীর্ঘশ্বাস ফেলে কায়নাতের পাশে শুয়ে কায়নাত ওকে জড়িয়ে ধরল। অর্ণ কায়নাতের ভেজা চুলে নাক ডলে ফিসফিস করে কি যেন বলল। কায়নাত গরম উষ্ণতা পেয়ে গুটিয়ে নিল নিজেকে। স্বামীর বুকে মাথা রেখে চুপটি করে শুয়ে রইল বিড়াল ছানার ন্যায়।